আমাদের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম স্টাডি জোন চ্যানেলের পক্ষ থেকে। এরপর যে আমরা পড়বো হচ্ছে রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের অবস্থা। ঠিক আছে, পদার্থের অবস্থা যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমরা পার্ট 1 করব আজকে, তারপর পার্ট 2, পার্ট 3, এভাবে হচ্ছে এই অধ্যায়ের উপর আমরা টোটাল 4টা ক্লাস নেব। ঠিক আছে, টোটাল 20 মিনিটের 4টা ক্লাস নেব, তাহলে হচ্ছে এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে পদার্থের অবস্থা পার্ট 1 এর যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে পদার্থ পড়বো, তারপর হচ্ছে প্রতীক ও সংকেত পড়বো, কণা পড়বো, আর হচ্ছে পরমাণু পরিচিতি পড়বো। ওকে, দেন লেটস স্টার্ট। আমরা প্রথমেই হচ্ছে পদার্থ আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। পদার্থ হচ্ছে যার ভর আছে, আয়তন আছে, আকার আছে, তাকে পদার্থ বলে। তো এই পদার্থ দুই ধরনের হতে পারে। ওই দিন আমরা তিন প্রকার পড়েছিলাম। তো এই পদার্থ আরো দুই ধরনের হতে পারে, যে একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। হ্যাঁ, তাহলে পদার্থ হইতে পারে দুই রকমের। কি কি হইতে পারে ভাইয়া পদার্থ? তাহলে পদার্থ হইতে পারে দুই রকম। একটা হচ্ছে, তাহলে স্টার চিহ্ন দিয়ে পদার্থ লিখলাম, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এগুলো ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো। ঠিক আছে, তো মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে একটু যদি বলি, তো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। সংখ্যাটা একটু একটু নোট ডাউন করো খাতার মধ্যে, তাহলে অনেক বেটার হবে। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে এই অধ্যায়ের নোট করা আছে, আমি যে কোচিংয়ে পড়াই স্টাডি জোন, সেখান থেকে আমি হচ্ছে অবশ্যই পিক তুলে নোটে পিক তুলে আমি হচ্ছে ডেসক্রিপশনে ড্রাইভের লিঙ্ক দেওয়ার ট্রাই করবো, তোমরা চেক করে নিতে পারো। ওকে, তো আসো, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন গ্যাসকে ভাঙলে কি পাওয়া যাবে? হাইড্রোজেন আর হাইড্রোজেন পাওয়া যাবে। তো হাইড্রোজেন গ্যাসকে ভাঙে কি হাইড্রোজেন ছাড়া অন্য কিছু পাইছো ভাই? না, তার মানে এটা ডেফিনেটলি কি পদার্থ? মৌলিক পদার্থ। এরপর আসো যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্যান্য পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে যৌগিক পদার্থ। যেমন আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের ভাঙলে তুমি পাইতেছো কার্বন আর পাইতেছো অক্সিজেন গ্যাস। ঠিক না? তাহলে কার্বন ডাই অক্সাইড ভাঙে তুমি কি আর নতুন করে কার্বন ডাই অক্সাইড পাইছো নাকি নতুন নতুন জিনিস পাইছো? তার মানে এই যৌগিক পদার্থের ভাঙলে এক বা একাধিক নতুন পদার্থ পাওয়া যায়। তো এই হচ্ছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের আলাপ। এরপরে হচ্ছে প্রতীক ও সংকেত। এই মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে প্রতীক। তাহলে এই যে মৌলিক পদার্থগুলো আছে এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। মৌলিক পদার্থে যদি সংক্ষিপ্ত রূপ তুমি প্রকাশ করতে চাও তখন সেটাকে বলা হবে হচ্ছে প্রতীক। আর যৌগিক পদার্থে যদি তুমি সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে চাও যৌগিক পদার্থের, তখন সেটা হবে হচ্ছে সংকেত। তাহলে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে সংকেত। আচ্ছা, এখন আসো এই প্রতীক আর সংকেত আমরা কিসের উপর ডিপেন্ড করে হয়? দেখো, প্রতীকের ক্ষেত্রে মৌলিক পদার্থের ক্ষেত্রে মৌলিক পদার্থের যে নামগুলো আছে এই নামগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে ইংলিশ নাম আর একটা হয়ে থাকে হচ্ছে ল্যাটিন নাম। ঠিক আছে, এই পদার্থের সংক্ষিপ্ত রূপ বা প্রতীকগুলো হয় ইংলিশ নামের প্রথম অক্ষর অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর নিয়ে। যেমন আমি যদি বলি সোডিয়াম, ঠিক আছে, আচ্ছা সোডিয়ামের হচ্ছে ল্যাটিন নাম নেট্রিয়াম। আচ্ছা, এর আগে আমি আরেকটা উদাহরণ দিই। আমি যদি বলি হাইড্রোজেন, ঠিক আছে, প্রথমটাই বললাম হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কি? ইংলিশ হচ্ছে হাইড্রোজেন, এস দিয়ে শুরু, তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এস। ঠিক আছে, তেমনি সোডিয়াম হচ্ছে ইংলিশ নাম থেকে নেওয়া হয় না, সোডিয়াম নেওয়া হয় হচ্ছে ল্যাটিন নাম থেকে। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, তো নেট্রিয়ামের এনে। এখন আসো, একটার মধ্যে আমি এক প্রথম অক্ষর নিলাম আর এটার মধ্যে দুইটা অক্ষর কেন নিলাম? যদি প্রতীক লেখার ক্ষেত্রে এমন হয় যে একই অক্ষরের নাম আগে তুমি একবার ব্যবহার করছো, তো সেম নাম তো ভাইয়া দুইবার ব্যবহার করা যাবে না। যেমন এই আমি এনে লিখছি কারণ সোডিয়ামের আগে সিকোয়েন্স অনুযায়ী নাইট্রোজেন আছে যার পারমাণবিক সংখ্যা 7, তো নাইট্রোজেন থেকে আসা হচ্ছে এন, তো এন দিয়ে অলরেডি নাইট্রোজেন হয়ে গেছে, তাহলে এন দিয়ে কি আবার সোডিয়াম হওয়া সম্ভব? এই জন্য যদি এরকম হয় একটা আগে হয়ে গেছে পরের বার আর সেই সংখ্যা হবে না, সাথে আরেকটা সংখ্যা নিয়ে সাথে আরেকটা হচ্ছে অ্যালফাবেট নিয়ে লিখতে হবে, সেই অ্যালফাবেটটা অবশ্যই স্মল লেটারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রতীক এবং সংকেতের আলাদা আলোচনা। হ্যাঁ, প্রতীক আর সংকেত নিয়ে আরেকটু বই আছে, একটু ডিটেলস পড়ে নিলেই তোমরা পারবা। আচ্ছা, সংকেত দিয়ে হচ্ছে আরেকটা কথা, সংকেত দিয়ে হচ্ছে যৌগের অনুপাতকেও প্রকাশ করা হয়। তারপরে আসো কণা। হ্যাঁ, তারপরে আসো কণা কি জিনিস? কণা। তাহলে আমরা এই যে পরমাণু পড়লাম একটু আগে, তাহলে এই যে
কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হচ্ছে পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হচ্ছে অণু। তাহলে একটু আগে আমরা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পড়লাম না? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। এখন আমরা পরমাণু নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? পরমাণু নিয়ে কাজ করব। দেখো পরমাণু, তো পরমাণু হচ্ছে পরমাণুর মডেল আমরা এর একটু পরে গিয়ে পড়বো, নেক্সট ক্লাসে হয়তো পড়বো। তো পরমাণুর মডেল অনুযায়ী যদি আমি একটা পরমাণু আঁকি, তাহলে সেখানে পরমাণুর মাঝখানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে, আর এর চারপাশে হচ্ছে কক্ষপথ থাকে। এর চারপাশে কি থাকে? কক্ষপথ থাকে। তো এই নিউক্লিয়াসের মধ্যে এবং কক্ষপথের মধ্যে কণা থাকে কিছু পরমাণুর। তো আসলে পরমাণুর কি কি কণা থাকতে পারে? পরমাণুর কণা থাকতে পারে হচ্ছে তিনটা। একটা কণা হচ্ছে প্রোটন, একটা কণা হচ্ছে নিউট্রন, আর একটা কণা হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, এই প্রত্যেকটা কণার প্রকৃত ভর আছে, প্রকৃত আধান আছে, আপেক্ষিক আধান আছে, আপেক্ষিক ভর আছে। হ্যাঁ, এর মধ্যে একটু বইয়ে একটা চার্ট আছে, এখান থেকে এটা একটু মুখস্থ রাখতে হবে। তো ইলেকট্রনের যে ভরটা, হ্যাঁ ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের ভরটা বইয়ের মধ্যে আছে হচ্ছে 9.11 ইনটু 10⁻⁻28 গ্রাম। মাঝে মাঝে কনফিউজ করার জন্য স্যাররা কোশ্চেন করে থাকে নিচের কোনটি ইলেকট্রনের ভর। তো প্রথম অপশনে দেওয়া থাকবে হচ্ছে 9.11 ইনটু 10⁻28 কেজি। তো মনে রাখবে কেজিতে দেওয়া থাকলে কিন্তু এই একক ব্যবহার, এই অপশন ব্যবহার করলে হবে না। কেজিতে দেওয়া থাকলে এটা কেজিতে, গ্রাম থেকে এটা ছিল মূলত কি গ্রাম, এই গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে গ্রাম থেকে যদি কেজিতে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়? অবশ্যই 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই 9.11 ইনটু 10⁻28 যদি তুমি 1000 দ্বারা ভাগ করো, তাহলে দেখো কি ঘটনা ঘটে। এটা যদি 1000 দ্বারা ভাগ করো, তার মানে 10⁻³ দ্বারা গুণ করতেছো। তো 10⁻³ দ্বারা গুণ করলে 9.11 ইনটু 10⁻28 ইনটু হচ্ছে 10⁻³ ঠিক আছে। তারপর 9.11 ইনটু 10⁻, আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যদি বেসগুলো সেম থাকে তাহলে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে -28 -3 কত? -31 কেজি। তাহলে মাস্ট কি মনে রাখবা, যদি কেজি এককে থাকে তাহলে তুমি কিন্তু প্রথম অপশনটা যে থাকবে গ্রাম এককে 9.11 ইনটু 10⁻28, এটা যদি কেজিতে দেওয়া থাকে এটা দাগাই দিলে কিন্তু ভাই ভুল হবে। দাগাইতে হবে 9.11 ইনটু 10⁻31 কেজি। ওকে, এবার বাকিগুলো গ্রামে দেওয়া আছে বইয়ের মধ্যে, কেজিতে কনভার্ট করে একটু মনে রাখার ট্রাই করো। এই ক্ষেত্রে আমরা সাপোজ ধরে নিলাম x একটা পরমাণু। ওকে, এখন এই x পরমাণুটার বাম পাশে নিচে এখানে বলবে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যার অপর নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং এটাকে p দ্বারা প্রকাশ করা হবে। আর বাম পাশের উপরে বলবে হচ্ছে ভর সংখ্যা, এটাকে হচ্ছে a দ্বারা প্রকাশ করা হবে। ওকে, এরপরে আসো ডান পাশে। আচ্ছা, এরপরে হচ্ছে ডান পাশে উপরে, ডান পাশের উপরে বলবে হচ্ছে আধান সংখ্যা। কি বলবে? আধান সংখ্যা। আধান, এখন এই আধান সংখ্যা প্লাস বা মাইনাস আকারে বসে। আধান সংখ্যা বসে হচ্ছে প্লাস বা মাইনাস আকারে। এখন প্লাস কখন বসে? প্লাস বসে হচ্ছে ধাতুর ক্ষেত্রে। ধাতুর ক্ষেত্রে বসে হচ্ছে প্লাস, অর্থাৎ ত্যাগ করলে প্লাস বসে, আর মাইনাস বসে হচ্ছে অধাতুর ক্ষেত্রে। অর্থাৎ যখন ইলেকট্রন গ্রহণ করব তখন বলবে হচ্ছে, তাহলে ধাতুর ক্ষেত্রে বলতে এখানে আমরা দিতে পারি যে যদি ত্যাগ করে তাহলে প্লাস বসবে, আর যদি গ্রহণ করে তাহলে হচ্ছে মাইনাস বসবে। যতটা ইলেকট্রন ত্যাগ করবে ততটা প্লাস, যতটা ইলেকট্রন গ্রহণ করবে ততটা মাইনাস। আর নিচে এখানে বলবে হচ্ছে পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা, যেমন বিভিন্ন পরমাণু আছে হচ্ছে দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক, যেমন নাইট্রোজেন একটা দ্বিপারমাণবিক গ্যাস, হাইড্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস, ক্লোরিন দ্বিপারমাণবিক গ্যাস। এগুলো নিচে বসে হচ্ছে 2। অর্থাৎ ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ওজোন গ্যাস O3 একটা ত্রিপারমাণবিক গ্যাস O3। তো এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে এই ছিল হচ্ছে মূলত একটা কি পরমাণু পরিচিতি। ঠিক আছে, এখন আসো একটা পরমাণুর মধ্যে কি কি কণা থাকে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আমরা এই পরিচিতি থেকে প্রোটন সংখ্যা পাইলাম, কিন্তু এখনো কিন্তু নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পাইনি। তাহলে এগুলোর জন্য কি করতে হবে? আর একটু কাজ করতে হবে। দেখো, আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, যে প্রথম একটা কাজ একটু মাথায় রাখো অথবা খাতায় রাখো, যেখানে রাখো খাতায় একটু লিখে রাখো, যে যদি আয়নিত অবস্থায় না থাকে, অর্থাৎ একটা মৌল যদি নরমাল অবস্থায় থাকে তখন সেই মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সবসময় সমান। তাহলে একটা পরমাণু নরমাল অবস্থায় থাকলে সেই পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় কি থাকবে? সমান থাকবে। তাহলে এই যে ইলেকট্রন সংখ্যার হিসাব পাইলা। এরপর আসুন নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যার জন্য একটা সূত্র হচ্ছে
ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একটু কথা মাথায় রেখো, সেটা হচ্ছে এই ভর সংখ্যাটা ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়ার সংখ্যা হতে পারে। তাহলে পরীক্ষায় আসতে পারে নিউক্লিয়ার সংখ্যা কি, তুমি বলবা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার মোট যোগফলকে বলা হয়েছে নিউক্লিয়ার সংখ্যা বা ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে যদি এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই সূত্রটা কি দাঁড়ায়, a = p + n। এই হচ্ছে সূত্র। এখান থেকে আমরা যদি ভর সংখ্যা জানি, প্রোটন সংখ্যা জানি, তাহলে অবশ্যই নিউট্রন সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আসলে আমরা যদি একটা উদাহরণ দেখি। আচ্ছা, এখন আসলে যে একটা আমরা যদি एग्जांपल দেখি তাহলে কি হয়। ওকে, एग्जांपल বললাম, একটা কোশ্চেন বললাম তোমাকে, সাপোজ যে ম্যাগনেসিয়াম একটা পরমাণু নরমাল অবস্থায় আছে। এই পরমাণুর হচ্ছে তুমি বের করো, কি বের করো, প্রোটন, পিতে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। এই জিনিসগুলো বের করো। তাহলে কিভাবে বের করব, आंसर। তাহলে প্রথমে ম্যাগনেসিয়াম লিখো। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত, আমরা জানি প্রোটন সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, প্রোটন সংখ্যা হচ্ছে 12। এরপরে আসা হচ্ছে ভর সংখ্যা। তো আমরা একটু আগে একবার বলছিলাম, যদি ভর সংখ্যা প্রোটন সংখ্যা থেকে ভর সংখ্যা কেমনে বাইর করে। ঠিক আছে, যদি প্রোটন সংখ্যাটা জোড় হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা তুমি 1 থেকে 40 পর্যন্ত জানোই। ঠিক আছে, এই পারমাণবিক সংখ্যা যদি 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে, এখানে x 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটা যদি জোড় হয়, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে হচ্ছে 2 দ্বারা গুণ করবা। আর যদি পারমাণবিক সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে হচ্ছে 2 দ্বারা গুণ করে 1 যোগ করবা। তাহলে এইভাবে হচ্ছে পারমাণবিক ভর বের করা যায়। এই ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তারপর হচ্ছে কি ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তারপর নাইট্রোজেনের ভর হচ্ছে 15, এরপরে হচ্ছে আর্গনের হচ্ছে 40। এই চারটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা হ্যাশ ছিল আর কি। ওকে, নো প্রবলেম। তাহলে ম্যাগনেসিয়ামের আমরা কি জানি 12 পারমাণবিক সংখ্যা 12, তাহলে এটা জোড় 2 দ্বারা গুণ করলে কত হবে, 24 পারমাণবিক ভর পাই গেছি। ওকে, এরপর আসলে ম্যাগনেসিয়ামে কি বের করতে বলছে, বের করে ফেলি। প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা কত, 12। ভর সংখ্যা আমরা 2 দ্বারা গুণ করে কত পাইছি, 24। এখন আসলে নিউট্রন, আমাদের ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে n সমান a - p, n সমান a - p। তাহলে কত হবে, 24 - 12 মানে কত হবে, 12। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। একটু আগে আমি লিখে দিয়েছিলাম, নরমাল অবস্থায় থাকলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা 12, তাহলে ইলেকট্রন সংখ্যা কত বসে, 12। শেষ। আচ্ছা, এখন আসো এটা যদি একটু চেঞ্জ হয়ে থাকতো তখন কি হতো, যদি এখানে ম্যাগনেসিয়াম নরমাল অবস্থায় ছিল না, ম্যাগনেসিয়াম যদি নরমাল না থাকে 2+ অর্থাৎ আয়নিত অবস্থায় থাকতো, তাহলে কি ঘটনা ঘটতো, ভাইয়া একটু কথা আমার মনে দিয়ে শোনো। যদি কোনো মৌল আয়নিত অবস্থায় থাকে, সেই মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা টোটালি নরমাল অবস্থার মতো সেম হবে। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12 থাকবে, ভর সংখ্যার কোনো চেঞ্জ নাই, 24 থাকবে। আর প্রোটন সংখ্যার ভর সংখ্যা চেঞ্জ না হলে নিউট্রন সংখ্যার কোনো চেঞ্জ হবে না, 12 থাকবে। শুধু চেঞ্জ হবে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কিরকম চেঞ্জ হবে, এখানে 2+, আমি কি করছিলাম, ত্যাগ করলে হচ্ছে এখানে প্লাস হয়। তাহলে 2+ মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। অবশ্যই যদি নরমাল প্লাস থাকতো 1টা ইলেকট্রন ত্যাগ করতো, 2+ থাকলে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে নরমালি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কত ছিল, 12টা, প্রোটন সংখ্যার সমান। এখন যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সাপোজ আগে ছিল 12টা, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করছে মানে কি, তাহলে দিয়ে দিচ্ছে। তাহলে 12 থেকে 2 কি করবা, ডেফিনেটলি বিয়োগ করবা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়, 10। যেটা সব সেম, যার খালি ইলেকট্রন সংখ্যাটা একটু চেঞ্জ। ওকে, এখন আসো যদি আমরা একটু চেঞ্জ করে দেই, সাপোজ এখানে আমরা অক্সিজেন দিলাম। ঠিক আছে, অক্সিজেন, ওটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের কি ঘটনা ঘটে, অক্সিজেনের হচ্ছে প্রোটন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা হচ্ছে অক্সিজেনের 8। তাহলে ভর সংখ্যা কত হবে, 8 × 16, যেহেতু জোড়, তাহলে প্রোটন সংখ্যা 8, ভর সংখ্যা 16, নিউট্রন সংখ্যা কত হবে, 16 - 8 মানে কত, 8। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, নরমাল অবস্থায় আছে, অক্সিজেনের আয়নিত অবস্থা নেই, তাহলে নরমাল অবস্থা হচ্ছে ইলেকট্রন প্রোটন সংখ্যার সমান হবে, অর্থাৎ 8 হবে। ওকে, এখন আসলে আমি যদি এখানে অক্সিজেন 2- দিতাম, এখানে যদি 2- দিতাম, তাহলে আয়নিত অবস্থা থাকলে প্রোটন, নিউট্রন,
তারপর ভর সংখ্যার কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এইটা 8ই থাকতো, ভর সংখ্যা শুরু হতে হতো, নিউট্রন সংখ্যা 8ই থাকতো, ইলেকট্রন সংখ্যা একটু চেঞ্জ হতো। কিরকম চেঞ্জ হতো আমি বারবার বলছি, যদি উপরে মাইনাস থাকে, অর্থাৎ এখানে 2 মাইনাস আছে মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে নর্মাল অবস্থায় তার ইলেকট্রন ছিল 8টা, আর যদি দুইটা গ্রহণ করে তার মানে কি দুইটা সে নিজের কাছে নিয়ে নিছে, তাহলে 8টার সাথে আরো দুইটা কি হবে, অবশ্যই যোগ হবে। বুঝানোর কথা, সাপোজ তোমার কাছে একটা কলম আছে, আর যদি তুমি দুইটা কলম গ্রহণ করো, তাহলে তোমার টোটাল কলম হলো কয়টা, 3টা। এই যে 3 যোগ ফলটা, এটা তুমি কি করছো, নর্মাল তোমার কাছে যেটা একটা ছিল আর দুইটা তুমি গ্রহণ করছো, এই দুইটা একের সাথে কি করছো, 2 যোগ করছো, তাহলে নতুন করে যে গ্রহণকৃত ইলেকট্রনটা হবে সেটা নর্মালের সাথে ওটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আগে ছিল হচ্ছে নর্মালি 8টা, এখন আরো 2টি ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা। এরপরে যদি কেউ না বুঝো তাহলে কনসেপ্ট বোঝার দরকার নাই, রাফলি বুঝো। এইখানে যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রন নর্মালের থেকে যতটা প্লাস থাকবে ততটা বাদ দিয়ে দিবা, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে ইলেকট্রন সংখ্যা নর্মালি যত হওয়ার কথা ছিল যতগুলো মাইনাস থাকবে ততগুলো যোগ করে দিবা। এটা হচ্ছে রাফলি বোঝা, আর আগেরটা হচ্ছে কনসেপচুয়ালি বোঝা। ওকে, এই ছিল হচ্ছে পরমাণু পরিচিতি। তাহলে যদি বুঝা থাকো তাহলে কিছু বারিকা দিচ্ছি, এগুলো করবা, করে হচ্ছে অবশ্যই জানাবা, কমেন্ট বক্সে লিখে দিবা, আমি দেখবো হয়েছে কিনা, তারপর হচ্ছে আমি জানাই দিব তোমাদেরকে রিপ্লাই করে। তাহলে কোনটা কোনটা করবা লিখো, এখানে অ্যালুমিনিয়াম করবা, অ্যালুমিনিয়াম 3+ করবা, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস করবা, এরপর হচ্ছে Fe2+, এগুলো সবগুলো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা বের করবা। ওকে, এই ছিল তাহলে আমাদের আজকের পড়াশোনা কেমিস্ট্রি পার্ট 1 এর পদার্থের অবস্থা, চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টারে যে পড়াশোনা পদার্থ, তারপরে যে প্রতীক সংকেত, কণা, পরমাণু পরিচিতি। ওকে, এরপরে এডিটও কাইন্ডলি করে নিও। এই ছিল আমাদের আজকের ক্লাস। তারপর হচ্ছে যদি ক্লাসটা ভালো লাগে, যদি বেনিফিট হইছ বা যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা, সাথে বেল আইকনে প্রেস করে দিবা, কারণ এভাবে ফ্লুয়েন্টলি তোমাদের যে কেমিস্ট্রি টোটাল বইটা আছে সেটা শেষ করা হবে, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাসও পাবা, ম্যাথ, হায়ার ম্যাথ। সো আমাদের সাথেই থাকো। তারপর হচ্ছে ডেসক্রিপশনে আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আরও ডিটেলস পাওয়া যাবে, সেখান থেকে হচ্ছে তোমরা আমাদের গ্রুপে এবং পেজে যুক্ত হয়ে নিও। ভালো থাকো, হ্যাঁ, ধন্যবাদ।